এত রাত করছে কেন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। কত তাড়াতাড়ি বেরিয়েছে, এত রাত করার তো কথা নয়। কি গো কমলিকা, ফোন করলে যে কি বললো? আমি তো আধ ঘন্টা আগে যখন ফোন করলাম ফোনটা রিসিভই করলো না, একটা সরি লিখে পাঠিয়ে দিই। কি কি লিখে পাঠালো? ওই মিটিংয়ে আছে, ফোন ধরতে পারেনি তাই সরি লিখলো। বাবা, এই কি ম্যারাথন মিটিং! সেই দুপুর থেকে শুরু হয়েছে, এখনো শেষ হলো না? কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে মিটিং চলছে? এলে যে জিজ্ঞেস করবেন, খুলে বলবে কিছু? বলবে তো না। কি বলবে বলুন তো? কেন বলবে? আমার প্রফেশনাল ব্যাপারে কেউ মাথা ঘামাক আমি পছন্দ করি না। তোমরা কেউ হেসো না তো। দুনিয়ায় আর কোনো ছেলে নেই, এ বাড়িতে একটিই ছেলে আছে, আর কেউ নামি দামি চাকরিও করে না। তা তোমার ছেলেটা এরকম হয়েছে তা কি আর করবে বলো? এই তো মা লক্ষ্মী এসে গেছে, এইবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কচু হবে, ছাই হবে। যা বলেছো দিদি ভাই। কিছু কথা বলে না, যা 9 হয় না তার 90 হয় না। আমাদের ছেলেটা হয়েছে ঠিক ওই রকম। সত্যি বাবা, আরে বাড়িতে লোকজনের সঙ্গে কোথাও একটা হাসি খুশি হয়ে থাকবি, ঠাটি আর কি করবে তা নয়, সারাক্ষণ একটা গুরু গম্ভীর ভাব। জানিস তো মেজো, আমার জ্যাঠামশাই ঠিক ওরকম ধারাচ্ছিলেন। মাঝে মাঝে তো ওকে আমার জ্যাঠামশাই মনে হয়। এখন আর এসব কথা বলে লাভ কি দিদি ভাই? সব তো তোমাদের প্রশ্রয় হয়েছে, তোমার আর দাদার প্রশ্রয়। এ বাড়িতে সব সময় অর্চিবাবুর জন্য আলাদা রকম ব্যবস্থা, আর সব ছেলেমেয়েরা সবাই একসঙ্গে পড়াশোনা করতো। অর্চিবাবু করবেন না কেন? না বাকিদের পড়ার আওয়াজ শুনলে তার নাকি পড়ার অসুবিধে হবে, সেই জন্য সে জেঠুমনির কাছে গেল আলাদা ঘরের ব্যবস্থা করার জন্য বলতে। সঙ্গে সঙ্গে দাদাভাই ব্যবস্থা করে দিলেন, ব্যাস। বুঝলে মা, আমাদের ছেলেটা একটু প্যাম্পার্ড আছে। আসলে না, ও ভেতরে ভেতরে খুব লাজুক। লাজুক বলেই বাইরেটা ওরকম একটা কঠিন আবরণে ঢেকে রাখে। না, তারপরে ধরো ও যেরকম পেশায় আছে সেখানে একটু ভারী কি ভাব থাকাই ভালো। কেন দিদি ভাই, আমাদের বাবুর কথা বলো। সে কি কারোর থেকে মেধাবী কম ছিল? কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় তার রেজাল্ট কি কম ভালো ছিল? কিন্তু তার বাইরে থেকে ফিরে এসে আমার কাছে সব কথা না বললে ভাত হজম হতো না। আর দাদা বৌদিকে কোনোভাবে রাজি করাতে হলে সোজা মেচকামণির কাছে, আর মুখে সবসময় একটা এমন একটা হাসি ঝুলিয়ে রাখতো না যে ওকে কোন ব্যাপারে না করবে কেউ, সম্ভবই না। আর বলো না, এখনো মনে পড়ে বিয়ের পর আমি যখন নতুন বউ হয়ে এ বাড়িতে এলাম, আমাদের বাবু তো তখন এতটুকু হবে বলো। কি হয়েছে জানো তো, দিদি ভাই না আমাকে বিয়ের পর একদম রান্নাঘরে ঢুকতে দিত না, বলতো মেজো তুই আমার বাবুকে দেখ, তাহলেই হবে। সেই জন্য সে সবসময় আমার কাছে কাছে ঘুরঘুর ঘুরঘুর করতো। আমি যখন স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে কপালে টিপ পড়তাম, আমার এখনো চোখে ভাসে জানো, হাঁ করে ছোট্ট বাবু আমার দিকে তাকিয়ে আছে। আসলে আমি তো তখন নতুন বউ, আর তার চোখে তখন একটা নতুন বউ, সঙ্গে একরাশ নতুন জিনিসপত্র, মানে বিছানা, আলমারি, তোষক, গয়নাগাটি সব কিছু মিলে একটা অদ্ভুত জগৎ আর কি, মানে দেখে দেখে আশ মেটে না। আমি যখন বাপের বাড়ি যেতাম তখনও বাবু আমার সঙ্গে সঙ্গে যেত, আর আমার বাপের বাড়িতে গিয়ে সে তো কাউকেই চেনে না, কাজে কারোর সাথে কথাও বলবে না, কারো কাছে থাকবেও না, আমার কাছেই থাকবে। কিন্তু আমাকে বাপের বাড়িতে থাকতে দেবে না, খালি বলবে বাড়ি চলো মেজমা, বাড়ি চলো, বাড়ি চলো। সেও থাকবে না, আবার আমাকে ওখানে রেখে দিয়ে সে বাড়িতে চলেও আসবে না। হ্যাঁ, পুজোর সময় হলেই আমার সেই কাঁধে চেপে ঠাকুর দেখা আর সেই ক্যাপ ফাটানো বন্দুক, এ একবারে মাস্ট। কেন পুজোর সময় সেই জামা কাপড় কিনতে যাওয়া?
সব বাচ্চাদের সাথে নিয়ে। অবশ্য এই কাজটা বরাবর ছোট ঠাকুরপুই করতো। আর ছোট ঠাকুরপো বরাবর না ওই জামা কাপড় কেনাকাটা করার পর বাচ্চাদের নিয়ে গিয়ে একসাথে খাওয়াতো। একবার হয়েছে কি, ফিরলে তোমরা আমাকে একটা খবর দিও। আমি বরং ততক্ষণ একটু বিশ্রাম নিই। জেঠুমণি, বলো। অর্চি আমাকে দাদা ভাইয়ের সব কথা বলেছে। ও, আর শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে একদিন দাদা ভাইকে খুঁজে বার করব। ঠিক বার করব, দেখো। বাড়ির ছেলেকে আমি বাড়িতে নিয়ে আসবো। দিদি ভাই, আমারই ভুল হয়েছে, ওসব পুরনো কথা তুলে আনা আমার উচিত হয়নি। আমি কি করব দিদি ভাই? ছেলেটার ছোট থেকে বড় হবার সব ছবিগুলো যে আমার বুকের ভেতর জমা হয়ে আছে, মাঝে মাঝে ভেসে ওঠে ছবিগুলো। কি করে ভুলি বলো তো? যদি বেটাকে কখনো সামনে পাই না, ঠাস ঠাস করে 2 গালে চড় মারো। বেরে বলবো যে আমাদের এত কষ্ট দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? বল, তোকে অধিকার কে দিয়েছে? জেঠুমণি, যে যোগাযোগ রাখতে চায় না, বাড়ির লোককে চোখের দেখা দূরে থাক, তাদের গলার স্বর পর্যন্ত শুনতে চায় না, তাকে খুঁজে এনে তুমি কি করবে মা লক্ষ্মী? ওর কাছ থেকে এটুকুই তো পাওয়া ছিল, আর কি দিতে পারে ও? নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল দাদা ভাইয়ের পেছনে। কিচ্ছু কারণ নেই। বেঈমান, বিশ্বাসঘাতক ছেলে তো নয়, 70। 10 মাস 10 দিন ধরে পেটি করে 70 বড় করেছিলাম তো আমি। বাবুর কথা আমি আর ভাবি না। আমি জানি বাকি যে কটা দিন বাঁচবো, বাবু আমাকে দেখতেও আসবে না। তুই আমাদের ছেড়ে চলে যাস না মা। আমি জানি এই সংসারের বাঁধনে আমাদের সবাইকে তুই একমাত্র বেঁধে রাখতে পারবি। কমলিকা, এই সংসারের সবটাই সুখের নয়, সবটাই মসৃণ নয়। অনেক কুটো কাটা আছে, ফাটা ফুটো আছে। এই সবটা নিয়ে তোমার সংসার মা। এই সংসারটাকে কখনো ভেঙে যেতে দিও না। তোমার মা, কাকিমা, জেঠিমা, আমরা সবাই মিলে অনেক কষ্টে, অনেক যত্নে, অনেক ভালোবাসায় এই সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছি। এই সংসারটা ভেঙে গেলে আমাদের আর কিছু থাকবে না রে মা। আরে দেখ না, আমাদের টাকা পয়সা নেই, বড় বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নেই। আচ্ছা, শুধু এক বুক ভালোবাসা। আরে এই ভালোবাসা দিয়ে আমরা সবাইকে আপন করে নিতে পারি। তুই শুধু আমাদের ওইটুকু দিস, তাহলেই আমরা সবাই খুশি থাকবো রে মা।
আমরা সবাই খুশি থাকবো। জেঠুমণি, জেঠুমণি, আমি আমার বাবা মার একটা মাত্র মেয়ে, জানো। অনেকজনের সঙ্গে বড় হওয়ার সুযোগ আমি কখনো পাইনি, কিন্তু যখন কাজল দেখার বাড়িতে যেতাম, গ্রামের বাড়িতে, তখন আমি বুঝতে পারতাম যে সবার সঙ্গে থাকা, সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করার কত কত মজা। আর যখন এই সংসারে এলাম, এই সংসারে আসার পর আমার সেই ছোট্টবেলার ভালোবাসার দিনগুলো আরো 100 গুণ করে ফিরে পেলাম। আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, কোথায় যাবো আমি তোমাদের ছেড়ে, কোথাও যাবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।